এমন একজন চিন্তাবিদের কথা ভাবা যায় যাকে একদিকে যেমন শোষিত মানুষের মুক্তির দিশারি হিসেবে দেখা হয়, তেমনি অন্যদিকে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর একনায়কতন্ত্রের জনক হিসেবেও দায়ী করা হয়। প্রশংসা হোক বা নিন্দা, প্রায় ২৫০ বছর পরেও তাকে উপেক্ষা করার কোনো উপায় নেই। ঝাঁকড়া চুল আর রাশভারী দাড়ির আড়ালের এই মানুষটি হলেন কার্ল মার্কস। চলুন এই বিশ্লেষণে আমরা একদম সহজ ভাষায় গল্পের মতো করে এই জটিল মানুষটার চিন্তার জগতে একবার ডুব দিই। এই একটা বাক্যই যেন মার্কসের পুরো জীবনের মূল কথা। এটা দারুণভাবে দেখিয়ে দেয় কিভাবে তিনি শুধু বইয়ের পাতায় থাকা একজন দার্শনিক থেকে এক বিপ্লবী চিন্তাবিদে পরিণত হয়েছিলেন। তিনি শুধু বিশ্বকে বুঝতে চাননি, চেয়েছিলেন তাকে একেবারে বদলে দিতে। তো কে ছিলেন এই মানুষটি, কোত্থেকে এলেন তিনি? চলুন তার পরিচয় দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। কার্ল মার্কসের জন্ম হয়েছিল ১৮১৮ সালে প্রুশিয়ার এক উদারপন্থী আইনজীবী পরিবারে। তবে তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি প্যারিসে পৌঁছান। সেখানেই তার সাথে পরিচয় হয় ফ্রিডরিখ এঙ্গেলসের। মার্কসের বিপ্লবী চিন্তার গভীরতা আর এঙ্গেলসের বাস্তব অভিজ্ঞতা ও আর্থিক সাহায্য, এই দুটো মিলে এক নতুন শক্তির জন্ম দেয়। কিন্তু ১৮৪৮ সালের বিপ্লব ব্যর্থ হওয়ার পর তাকে লন্ডনে স্থায়ী নির্বাসনে যেতে হয়। লন্ডনের জীবনটা ছিল, কি বলবো, দুঃসহ দারিদ্র্যে ভরা। কিন্তু এই চরম দুর্দশার মধ্যেও ব্রিটিশ মিউজিয়ামের লাইব্রেরিতে বসেই তিনি তার জীবনের শ্রেষ্ঠ কাজগুলো রচনা করেন। কোনো চিন্তাই তো আর আকাশ থেকে পড়ে না, তাই না? মার্কসের দর্শনও ছিল ঠিক তেমনই। ১৯ শতকের ইউরোপের সেই উত্তাল রাজনৈতিক কড়াইয়ে রান্না করা একটা, বলা যেতে পারে, বিস্ফোরক মিশ্রণ। চলুন দেখি এই রেসিপির মূল উপাদানগুলো আসলে কি কি ছিল। মার্কসের সময়কার দুনিয়াটাকে মূলত দুটো বড় ঘটনা নাড়িয়ে দিয়েছিল। প্রথমটা হলো ফরাসি বিপ্লবের বিপ্লবী চেতনা, যা সবার মনে এই ধারণা ঢুকিয়ে দিয়েছিল যে কোনো ব্যবস্থাই চিরস্থায়ী নয়, সমাজকে বদলানো সম্ভব। আর দ্বিতীয়টা হলো শিল্প বিপ্লব। একদিকে কারখানাগুলো চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তৈরি হচ্ছে বিপুল সম্পদ, আর ঠিক তার নিচেই জন্ম নিচ্ছে এক নতুন শ্রমিক শ্রেণী, যাদের জীবনটা ছিল অমানসিক শোষণ আর দারিদ্র্যে ভরা। এই ভয়ঙ্কর বৈষম্য দেখেই মার্কস প্রশ্ন করতে বাধ্য হয়েছিলেন, এত যে সম্পদ তৈরি হচ্ছে, সেগুলো আখির যাচ্ছে কোথায়? মার্কস মূলত তিনটি প্রধান চিন্তার ধারাকে একসাথে মিশিয়ে নিজের দর্শনটা তৈরি করেন। জার্মান দর্শন থেকে তিনি নিয়েছিলেন পরিবর্তনের পদ্ধতিটা বোঝার উপায়, ফরাসি সমাজতন্ত্র থেকে পেয়েছিলেন বিপ্লবী আবেগ আর একটা শ্রেণীহীন সমাজের লক্ষ্য, আর ব্রিটিশ অর্থনীতি থেকে নিয়েছিলেন পুঁজিবাদকে ব্যবচ্ছেদ করার বৈজ্ঞানিক যন্ত্রগুলো। মার্কসের আসল প্রতিভাটা কিন্তু শুধু এই উপাদানগুলো মেশানোতে ছিল না, বরং ছিল এগুলোকে নিজের মতো করে বদলে নেওয়াতে। যেমন ধরুন, জার্মান দার্শনিক হেগেলের কাছ থেকে তিনি দ্বন্দ্বমূলক পদ্ধতিটা নিলেন, কিন্তু তার ভাববাদকে পুরোপুরি উল্টে দিয়ে বস্তুবাদকে প্রতিষ্ঠা করলেন। ফরাসি সমাজতন্ত্রীদের শোষণহীন সমাজের স্বপ্নকে তিনি সম্মান করতেন, কিন্তু তাদের পদ্ধতিকে তিনি অবৈজ্ঞানিক বলে মনে করতেন। আর সবশেষে ব্রিটিশ অর্থনীতিবিদদের শ্রমমূল্য তত্ত্বটাকেই তিনি ব্যবহার করলেন পুঁজিবাদের শোষণের মূল রহস্যটা সবার সামনে তুলে ধরার জন্য। চলুন এবার মার্কসের সবচাইতে বিখ্যাত আর সম্ভবত সবচাইতে বিতর্কিত অর্থনৈতিক বিশ্লেষণে ঢোকা যাক। মার্কস একটা খুব সাধারণ কিন্তু খুবই গভীর প্রশ্ন তুলেছিলেন। আচ্ছা, যদি শ্রম দিয়েই সবকিছুর মূল্য তৈরি হয় আর শ্রমিকরা তাদের শ্রমের জন্য বেতনও পায়, তাহলে মালিকের যে লাভটা হয়, ওই মুনাফাটা, সেটা আসছে কোত্থেকে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু পুঁজিবাদের গোপন রহস্য ফাঁস করে দেয়। আর এই প্রশ্নের উত্তরেই মার্কস তার যুগান্তকারী আইডিয়াটা দিলেন, উদ্বৃত্ত মূল্য বা সারপ্লাস ভ্যালু। সহজ কথায় এটা হলো শ্রমিকের সেই শ্রমের অংশ যার জন্য তাকে কোনো টাকাই দেওয়া হয় না। এই যে অবৈতনিক শ্রম বা আনপেইড লেবার, এটাই হলো পুঁজিপতির সব মুনাফার একমাত্র উৎস। ব্যাপারটা আরও সহজ করে বোঝা যাক চলুন। ধরুন একজন শ্রমিক দিনে ৮ ঘন্টা কাজ করে। মার্কস বলছেন প্রথম ৪ ঘন্টাতেই সে তার নিজের মজুরির সমান মূল্যের জিনিস বানিয়ে ফেলে, মানে তার দিনের বেতন উঠে গেছে। কিন্তু মালিক তো তাকে বাকি ৪ ঘন্টাও খাটাচ্ছে, তাই না? এই যে শেষের ৪ ঘন্টা, এই সময়ে সে যা তৈরি করছে সেই মূল্যটাই হলো উদ্বৃত্ত মূল্য, আর এই পুরো টাকাটাই সোজা চলে যাচ্ছে মালিকের পকেটে। তার বিখ্যাত বই দাস ক্যাপিটালে মার্কস এই শোষণ প্রক্রিয়াটার একটা ভয়ঙ্কর ছবি এঁকেছেন। তিনি লিখেছেন, পুঁজি হল মৃত শ্রম, যা ভ্যাম্পায়ারের মতো কেবল জীবিত শ্রম শোষণ করেই বেঁচে থাকে। কিন্তু মার্কসের মতে পুঁজিবাদ শুধু টাকা পয়সার শোষণই করে না, এটা মানুষের আত্মাকেও ভেতর থেকে একেবারে পঙ্গু করে দেয়। তিনি একে বলেছেন বিচ্ছিন্নতাবোধ বা এলিয়েনেশন। ভাবুন একবার, যে জিনিসটা একজন শ্রমিক নিজের হাতে বানাচ্ছে সেটার উপর তার কোনো অধিকারই নেই। সে তার কাজের প্রক্রিয়া থেকেও বিচ্ছিন্ন, কারণ কাজটা এখন আর আনন্দের কিছু না, খালি একঘেয়ে একটা রুটিন। একসময় সে তার নিজের মনুষ্যত্ব থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আর সবশেষে সে অন্য মানুষ থেকেও আলাদা হয়ে যায়, কারণ সমাজটা তখন আর সহযোগিতার জায়গা থাকে না, হয়ে ওঠে কেবলই প্রতিযোগিতার এক ক্ষেত্র। মার্কসের মতে এই যে অর্থনৈতিক শোষণ, এর থেকেই জন্ম নেয় এক অনিবার্য সংঘাত, আর এটাই হলো ইতিহাসের মূল চালিকা শক্তি। তার কমিউনিস্ট ম্যানিফেস্টো বইয়ের প্রথম লাইনটাই হল এই তথ্যের সার কথা। মার্কসের কাছে মানব ইতিহাস আর কিছুই নয়, শোষক আর শোষিত শ্রেণীর মধ্যে এক নিরন্তর সংগ্রামের ইতিহাস। পুঁজিবাদী সমাজে মার্কস বলছেন প্রধানত দুটো শ্রেণী আছে। একদিকে বুর্জোয়া বা পুঁজিপতি শ্রেণী, মানে যারা কারখানা, জমি, পুঁজি এসবের মালিক, আর অন্যদিকে সর্বহারা বা শ্রমিক শ্রেণী, যাদের বেঁচে থাকার জন্য নিজের শ্রম বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। আর যেহেতু একজনের লাভ মানেই অন্যজনের ক্ষতি, তাই এদের স্বার্থের সংঘাতটা একেবারে মৌলিক এবং অনিবার্য। এটাই হলো শ্রেণী সংগ্রাম। মার্কস আরও একটা দারুণ কথা বলেছেন। তিনি সমাজটাকে একটা বাড়ির মতো করে ভেবেছেন। এই বাড়ির ভিত্তি বা বেস হলো তার অর্থনীতি, মানে কিভাবে জিনিসপত্র তৈরি হচ্ছে, আর এই ভিত্তির ওপরেই দাঁড়িয়ে আছে উপরিকাঠামো বা সুপারস্ট্রাকচার, মানে আইন, রাজনীতি, সংস্কৃতি, ধর্ম, এই সব কিছু। সোজা কথায় অর্থনীতি যেমন হবে, উপরিকাঠামো ঠিক সেরকম হবে, আর এভাবেই শাসক শ্রেণীর ধারণাগুলোই গোটা সমাজের সাধারণ ধারণা হয়ে ওঠে। মার্কস কিন্তু শুধু পুঁজিবাদের সমালোচনা করেই থেমে যাননি। তিনি এর ভবিষ্যৎ নিয়েও কিছু বেশ বড়সড় ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বিশ্বাস করতেন পুঁজিবাদ নিজেই নিজের কবর খুঁড়বে। কিভাবে? প্রথমত, এর ভেতরেই এমন এক দ্বন্দ্ব আছে যা বারবার অর্থনৈতিক সংকট তৈরি করবে। দ্বিতীয়ত, সমাজটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একদিকে থাকবে খুব অল্প কিছু অতি ধনী মানুষ, আর অন্যদিকে থাকবে এক বিশাল গরিব শ্রমিক শ্রেণী। একসময় এই শ্রমিকরা নিজেদের শোষণটা বুঝতে পারবে, তারা সচেতন হবে। আর তারপর বিপ্লব, তারা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করবে। বিপ্লবের পরেও কিন্তু কাজ শেষ নয়। মার্কস কয়েকটা ধাপের কথা বলেছিলেন। প্রথমে আসবে একটা অস্থায়ী শ্রমিক রাষ্ট্র, যাকে তিনি বলেছেন সর্বহারার এক নায়কত্ব। এর পরে আসবে সমাজতন্ত্র, আর সবশেষে আসবে মানব ইতিহাসের ফাইনাল স্টেজ, সাম্যবাদ। এমন একটা সমাজ যেখানে কোনো রাষ্ট্র থাকবে না, কোনো শ্রেণী থাকবে না, থাকবে শুধু প্রাচুর্য আর সহযোগিতা। অবশ্যই মার্কসের তত্ত্ব নিয়ে সমালোচনা আর বিতর্কেরও কোনো শেষ নেই। যেমন সমালোচকরা বলেন তিনি সবকিছুকে শুধু অর্থনীতির দিক থেকে দেখেছেন। তার ভবিষ্যৎবাণীও মেলেনি, দুটো শ্রেণীর বদলে বরং এক বিশাল মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে। আবার বিপ্লবগুলোও হয়েছে রাশিয়া বা চীনের মতো কৃষিপ্রধান দেশে, শিল্পোন্নত ব্রিটেন বা জার্মানিতে নয়। তবে হ্যাঁ, মার্ক্সবাদীরাও কিন্তু এই প্রত্যেকটা সমালোচনার বেশ জোরালো জবাব দিয়েছেন। আর এই তর্ক বিতর্ক আজও চলছে। তর্ক বিতর্ক যাই থাকুক, একটা জিনিস কিন্তু অস্বীকার করার উপায় নেই। বিংশ শতাব্দীতে প্রায় ১৫০ কোটি মানুষ এমন সব সরকারের অধীনে বাস করত যারা নিজেদের মার্ক্সবাদী বলে দাবি করত। এর প্রভাব ভালো হোক বা মন্দ, সেটা ছিল বিশাল, অপরিসীম। সুতরাং শেষ প্রশ্নটা হল, এত বছর পরেও অর্থনৈতিক সংকট, ভয়ঙ্কর অসাম্য আর কাজের প্রতি আমাদের এই যে বিচ্ছিন্নতাবোধ, এই যুগে দাঁড়িয়ে কার্ল মার্ক্সের চিন্তা কি আজও প্রাসঙ্গিক? সেই ঝাঁকড়া চুলের আড়ালের চোখ দুটো কি আজও আমাদের সমাজের গভীরতম অসুখগুলোকে আয়নার মতো করে দেখিয়ে দিচ্ছে? এই প্রশ্নটা না হয় ভাবার জন্যই তোলা থাকল।